ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। এশিয়ান গেমসের হকিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে হংকং চায়নাকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লিখিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। এবছরের সেপ্টেম্বর অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের 20তম আসর, যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দল অংশ নেবে। এশিয়ান গেমসের বাছাই পর্বই বাংলাদেশের মেয়েদের প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশন। ম্যাচের শুরুতে লিড নেয় হংকং, এরপর বাংলাদেশের খেলার সমতা আনে। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেননি। তৃতীয় কোয়ার্টারে কর্নার গোলে লিড নেয় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে নারী হকি দল উন্মোচন করল নতুন দিগন্ত। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে এই ম্যাচটি। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় টি-20 সিরিজেও জয় চান ক্যাপ্টেন লিটন কুমার দাস। নিউজিল্যান্ডের লক্ষ্য অভিন্ন, টি-20 ট্রফিটা নিয়ে দেশে ফিরতে চান টম লেথাম। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অশ্রু স্নানে সূচি হোক ধরা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইন দুইটি হয়তো বাংলাদেশ দলের জন্য এখন পাথেয় হতে পারে। বিশ্বকাপ খেলা হয়নি, সেই বেদনা হয়তো মনের মণিকোঠায় রয়ে গেছে কিঞ্চিত। তবে সেই সব গ্লানি পেছনে ভুলে ফেলে লিটন দাসের দলকে নতুন করে শুরু করতে হবে 2028 বিশ্বকাপের কথা মাথায় রেখে। নতুন সেই শুরুটা নতুন জার্সি পরে করতে যাচ্ছে বাংলাদেশ দল। নতুন ডিজাইনের জার্সি গায়ে ট্রফি আনভেলিং অনুষ্ঠানে হাজির বাংলাদেশ দলপতি লিটন দাস। টি-20 সিরিজের ট্রফিটা খুবই দৃষ্টিনন্দন। সামনে থেকে দেখলে অনেকটাই সাদৃশ্য পাওয়া যায় টি-20 বিশ্বকাপের ট্রফির সাথে। নিশ্চিতভাবে জয় তুলে এই ট্রফিটাকে নিজের করে নিতে চাইবেন লিটন। পরবর্তী বিশ্বকাপ প্রায় 2.5 বছর পর লম্বা সময় নিয়ে দল গোছাতে পারবেন এলকেডি। তবে আপাতত লক্ষ্য একটাই, নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের ব্যাটিং সেটআপে পরিবর্তন আসছে না। একাদশ গঠনের মূল চ্যালেঞ্জ পেস আক্রমণ। কারণটা সবার জানা, ফিজ, তাসকিন আর রানার বিশ্রাম। সবশেষ খেলা টি-20তে বাংলাদেশ একাদশে পেস বিভাগের দায়িত্বে ছিলেন শরীফুল, সাইফুদ্দিন ও মুস্তাফিজের জায়গায় নতুন কেউ আসবে, কিন্তু সেটা কে? তানজিম সাকিব নাকি রিপন মণ্ডল? সাকিব পরীক্ষিত বোলার, কিন্তু লম্বা সময় ইনজুরিতে দলের বাইরে ছিলেন। সেই সাথে পরিচিত সাইফুদ্দিন নাকি প্রথমবার ডাক পাওয়া আব্দুল গাফফার সাকলাইন? কাকে রাখা হবে একাদশে? বোলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তা আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করা শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি। এরপর লোয়ার অর্ডারে শেখ মেহেদী ও রিশাদ হোসেন। এই হলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শামীমের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বড় স্কোর পেতে হলে শেষ ভাগে তার ক্যামিও ইনিংস খুব প্রয়োজন। তাই হয়তো ম্যাচের আগের দিন তাকে নিয়ে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আলাদাভাবে করেছেন লম্বা সেশন। শুধু কি তাই, নতুন নির্বাচক নাইম ইসলাম নিজেই আবার বোলিং করে হয়তো পরখ করে দেখতে চাইলেন শামীমকে। এদিকে নিউজিল্যান্ড টি-20 দল তুলনামূলক অনভিজ্ঞ, কিন্তু ব্ল্যাক ক্যাপরা খুবই আত্মবিশ্বাসী। কারা আছেন কারা নেই সেটা না ভেবে জয়ের জন্য খেলার কথা বলছেন অধিনায়ক টম ল্যাথাম। আমাদের স্কোয়াডের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি আছে সত্যি, তবে ঘরোয়া ক্রিকেটের প্রচুর ম্যাচ খেলেছে তারা। সবাই প্রস্তুত। আমি চাই তারা তাদের স্কিলের উপর আস্থা রাখুক। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। আগের মতো আর ব্যাটিং সহায়ক নেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট। কিন্তু কেন?
গ্রাউন্ড সংশ্লিষ্টরা বলছেন টানা ঘরোয়া এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বদলে গেছে পিচের চরিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20-তে কেমন হতে পারে উইকেট, চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং ট্র্যাক চট্টগ্রামের সাগরিকার এই স্টেডিয়ামের, সেটা বলাই হয়। তবে এই কথাটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি সত্য নয়, কেননা অনেকটাই বদলে গেছে এই ভেন্যুর উইকেটের চরিত্র। কিন্তু প্রশ্ন উঠতে পারে কেন? কারণ হিসেবে গ্রাউন্ড সংশ্লিষ্টরা বলছেন ক্রিকেটীয় ব্যস্ততা। গত এপ্রিল থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত মোটে নাকি 1 মাস বিশ্রাম পেয়েছে এখানকার পিচ। জাতীয় দলের খেলা তো আছেই, সেই সাথে এই ভেন্যুতে এইচপি দল প্রায় করেছে 2.5 মাসের ক্যাম্প। ব্যবহৃত হয়েছে সেন্টার উইকেট। সেই সাথে আন্ডার-15, আন্ডার-16, আন্ডার-19 নারী এবং পুরুষ দলের খেলা তো থাকেই এই মাঠে। মূল কথা হলো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এখানকার উইকেটটা কেমন আচরণ করবে। গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী 170 থেকে 80 রানের উইকেট হতে পারে এখানে। 160 রানও হয়তো লড়াই করার মতো নিরাপদ পুঁজি বলা যেতে পারে। এই উইকেটে পেসারদের জন্য বেশ ভালো সহায়তা আছে। যতদূর তথ্য আছে যমুনা স্পোর্টসের কাছে 4 মিলিমিটার ঘাস রাখা হয়েছে। এই ম্যাচে যে সবশেষ ওয়ানডেটা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটি হয়েছিল 4 নম্বর উইকেটে। টি-20 সিরিজটা শুরু হচ্ছে 6 নম্বর উইকেটে। প্রায় সিমিলার একটা উইকেট হতে পারে। সবশেষ 2 সিরিজ হয়েছে এখানে আন্তর্জাতিক ক্রিকেটে, সেখানে কিন্তু খুব বেশি রান হয়নি। এবারে সিরিজেও খুব একটা ব্যতিক্রম হবে না। যেমনটা বলেছি 160 থেকে 80 রান হতে পারে এই ভেন্যুতে, ডিপেন্ড করছে ব্যাটাররা কেমন পারফর্ম করে। তবে এই মাঠে স্পিনারদের জন্য খুব একটা কিছু থাকছে না, অর্থাৎ মূল কাজটা করতে হবে পেসারদের স্পিনে আধিক্য নিয়ে গেম প্ল্যান সাজানোর সম্ভাবনা খুব কম। তারপরও বাংলাদেশ একাদশে শেখ মেহেদী আর রিশাদ হোসেন এই দুইজনের থাকার সম্ভাবনাই বেশি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের গল্পটা কিউই ব্যাটার উইল ইয়াংয়ের মনে আছে স্পষ্ট। স্মরণ করলেন ইবাদতের সেই 6 উইকেট নেওয়ার কথাও। বাংলাদেশের ওয়ানডে সিরিজ খেলতে এসে জাতীয় দৈনিক ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াং প্রশংসা করেছেন নাহিদ রানা। বলেছেন স্পোর্টিং উইকেট পেলে টাইগারদের এই পেস অ্যাটাক হতে পারে সত্যিকারের হুমকি। অপেক্ষাটা ছিল দীর্ঘ 20 বছরের। লাল সবুজের ক্রিকেট বসন্তে অবশেষে আসে 2022-এর জানুয়ারি। মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। ইবাদতের সেই সেলুটে সেদিন ছিল মমিনুল বাহিনীর দাপট। সেদিন আর এদিনের মধ্যে কেটে গেছে 4 বছর। কিউইদের মাটিতে টাইগারদের সেই বিজয় কেতন ওড়ানোর গল্প আজও ঘুরে ফিরে আসে এদেশের ক্রিকেট টেবিলে। বাংলাদেশের সেই ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে খেলেছিলেন উইল ইয়াং। বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসে দেশের জাতীয় দৈনিক ডেইলি স্টারে দেয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা স্মরণ করলেন ইয়াং। আমি 2 ইনিংসেই 50 করেছিলাম। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেন 6 উইকেট নিয়েছিল। কন্ডিশন যেমনটা আশা করেছিলাম তেমন ছিল না, বেশ গরম ছিল এবং রাচিন রবীন্দ্র ছিল একমাত্র স্পিনার। হারটা হতাশাজনক ছিল। ব্ল্যাক ক্যাপদের সাথে ওয়ানডে সিরিজে পেস দাপট দেখিয়েছেন নাহিদ রানা। তরুণ এই তারকা পেসার এরই মধ্যে মন জয় করেছেন বিশ্ব ক্রিকেটের। রানার গুণের প্রশংসায় পঞ্চমুখ উইল ইয়াং। একজন দুর্দান্ত বোলার হওয়ার সব রসদ আছে তার। এই প্রচণ্ড গরমেও ধারাবাহিকভাবে 150 কিলোমিটার গতিতে বল করছে। সে বাতাসে বল মুভ করাতে পারে এবং ভালো বাউন্স পায়। সুতরাং তার এমন অনেক গুণ রয়েছে যা নির্দেশ করে যে সে অনেক বছর ধরে একজন ভালো বোলার হয়ে থাকবে। বাংলাদেশের কন্ডিশনে কিউইরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ওয়ানডে সিরিজ হেরেছে। বাংলাদেশের এই পেস অ্যাটাককে দেশের অন্যতম সেরার তকমা দেওয়া শুরু হয়েছে। টাইগারদের নতুন পেস আধিপত্যকে কিভাবে দেখছেন ইয়াং? এটা বলা কঠিন, কারণ আমরা নিউজিল্যান্ডে এই বোলিং আক্রমণের মুখোমুখি হইনি। তবে তারা স্পষ্টতই 2027 ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে নিজেদের গুছিয়ে নিচ্ছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিউজিল্যান্ডের কাছাকাছি হতে পারে এবং তাদের দলের ভারসাম্য বেশ ভালো। উইকেটে কিছুটা পেস থাকলে তারা সত্যিকারের হুমকি হতে পারে। ইয়াং এই সাক্ষাৎকারে ঘনিয়ে আসা বিশ্বকাপের রোমাঞ্চ আর কিউইদের প্রস্তুতির ব্যাপারেও কথা বলেছেন। দলে যাতে মধুর সমস্যা তৈরি হয় সেজন্যই নবাগতদের ঝালিয়ে নিচ্ছেন উইল ইয়াংরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।
আব্দুল গাফফার সাকলাইন আমার চোখে একজন জেনুইন অলরাউন্ডার, দলের সঙ্গে রেখে অভিজ্ঞতা অর্জন করে তাকে সুযোগ করে দিতে চায়। এই কথাগুলো বলেছেন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। নিউজিল্যান্ড সিরিজের প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া সাকলাইনের রোমাঞ্চকর যাত্রার গল্প শুনুন হাসিনুর রহমানের রিপোর্টে। ক্রিস্টিয়ানো রোনালদোর সেলিব্রেশন করা যে ক্রিকেটারকে আপনি দেখলেন তাকে অবশ্যই চেনার কথা। তিনি জাতীয় ক্রিকেট দলের নতুন সদস্য আব্দুল গাফফার সাকলাইন। এই পেস বোলিং অলরাউন্ডারের ক্রিকেটার হবার গল্পটা আর ৮-১০টা ছেলের চেয়ে বেশ খানিকটা আলাদা। সাকলাইনের ক্রিকেটার হওয়ার গল্প আর তার শক্তি আর সামর্থ্য বাকি তাই জানাবো এই প্রতিবেদনে। বিকেএসপি বয়সভিত্তিক দল, অনূর্ধ্ব-19 ক্লাব ক্রিকেট, এরপর জাতীয় দল। বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটারের উঠে আসার রাস্তাটা ঠিক এমনই হয়। ব্যতিক্রম আছে হাতে গোনা কয়েকজন। দুর্লভ সেই স্বল্প তালিকায় এখন যুক্ত হলেন আব্দুল গাফফার সাকলাইন। আব্দুল গাফফারের জন্ম 14 ফেব্রুয়ারি 1998 সালে নীলফামারী জেলার সৈয়দপুরে। ছোটবেলা থেকেই দুরন্ত সাকলাইনের ক্রিকেটের প্রতি ছিল প্রচণ্ড ভালোবাসা। বন্ধুদের সাথে নিয়ে খেলতেন টেপ টেনিস। ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে দেখে শিখেছেন স্লোয়ার ডেলিভারি। টেপ টেনিসের সাফল্যের পর সাকলাইন শুরু করেন ক্রিকেট বলের অনুশীলন। সুযোগ পান তৃতীয় বিভাগের দল ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবে। এরপর গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কাকরাইল বয়েসে দাপট দেখিয়ে 2024 সালে হয় ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই তামিম ইকবালকে আউট করে উইকেটের খাতা খুলেছিলেন সাকলাইন। এরপর এনসিএল, এইচপি, এশিয়া কাপ রাইজিং স্টার আর বিপিএল এ দারুণ পারফর্ম করে জাতীয় দলে আব্দুল গাফফার। সাকলাইনের মাঝেই জেনুইন পেস বোলিং অলরাউন্ডারকে দেখতে পান লিটন কুমার দাস, যা বাংলাদেশের ক্রিকেটের রেয়ার ব্রিড। সাকলাইন আমার চোখে সে একটা অলরাউন্ডারের ক্যাটাগরিতে, যে বিপিএলে খুবই ভালো খেলেছে রাজশাহীর হয়ে। সো যেখান থেকেই কিন্তু এই আই ক্যাচিং একটা জিনিস বলে না, সেখান থেকে। সো চেষ্টা করব তাদের এখানে গ্রোমিং করে করে যেন টিমের সাথে রেখে রেখে যেন একটা সময় যা তাকে আমরা খেলাতে পারি এবং খেলার যেন সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারে। 130 থেকে 40 এভারেজে এই গতিতে বোলিং করে থাকেন সাকলাইন। পেস আহমরি না হলেও নিখুঁত লাইন, লেন্থ আর ইয়র্কারের দক্ষতায় খুবই কার্যকারী সাকলাইন। তবে তার সবচেয়ে বড় অস্ত্র স্লোয়ার ডেলিভারি। এমার্জিং এশিয়া কাপে বৈভব সূর্যবংশীর মতো হালের সেন্সেশন ধোঁকা খেয়েছে তার স্লোয়ারে। সেই সাথে ব্যাট হাতে ভালো কেমিও ইনিংস খেলতে পারেন সাকলাইন। ফিনিশিং রোলে যা হতে পারে জাতীয় দলের জন্য বড় টনিক। পরিশ্রম, ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তিতে যেভাবে পাড়ার ক্রিকেট থেকে সাকলাইন এখন জাতীয় দলে, সেই ইচ্ছাশক্তি অব্যাহত থাকলে আন্তর্জাতিক ক্রিকেটেও হয়তো প্রতিষ্ঠিত হবেন সাকলাইন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। ঘরোয়া ফুটবলে সার্ক এবং বিদেশি কোটা কমানো নিয়ে বাফুফের সঙ্গে আলোচনায় ফুটবলাররা, যেখানে 6 দফা দাবি কমে 1 দফা এসেছে। সার্ক এবং বিদেশি কোটায় 2 জন করে মোট 4 জন ফুটবলার একাদশে খেলানোর প্রস্তাব করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি। সভাপতি তাবিত আওয়াল কানাডা থেকে দেশে ফিরলে আবেদন বিবেচনা করবেন বলে জানিয়েছে বাফুফে। সার্কভুক্ত দেশগুলোর ফুটবল সম্প্রীতি বাড়াতে এই অঞ্চলের যে কোনো ক্লাবে 5 জন ফুটবলার নিতে পারবে। এক দেশের ফুটবলার অন্য দেশে খেললেও বিদেশি বলে বিবেচিত হবে না। চলতি মৌসুমের শুরুতে এই নীতির বাস্তবায়ন অবশ্য দেখা যায় শুধু বাংলাদেশেই। ভারত, মালদ্বীপ সহ বাকি দেশগুলোতে এর কার্যকারিতা নেই বললেই চলে। আর এখানেই আপত্তি ঘরোয়া ফুটবলারদের। তাই তো 6 দফা দাবি নিয়ে বাফুফেতে চিঠি দিয়েছিল খেলোয়াড় কল্যাণ সমিতি। রবিবার 2 পক্ষের বৈঠকে তা নেমে এলো একটিতে। আজকে প্রেক্ষাপটে ওনারা বলছে সাফে 2 জন কোটা এবং 2 জন ফরেনার প্লেয়ার, ঠিক আছে। ওনারা বলছে, ওনারা লিখিত দিয়েছে, আমরা এটা নিয়ে কথা বলছি। যদি সাফের 2-3টা কোটা কোটা বাদ হয়, তাহলে আমাদের 3টা প্লেয়ার ঢুকতেছে। 3টা প্লেয়ার হলে আমাদের 10টা টিমে 30টা প্লেয়ার ঢুকতেছে। এখন 30টা প্লেয়ার থেকে তো যে কোনো একজন ন্যাশনাল টিমে খেলতেই পারে। আমরা আমাদের খেলোয়াড় ভাইদেরকে আশ্বস্ত করেছি, তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা তাদের বাইরে না, তারাও আমাদের বাইরে না। বর্তমানে 5 জন সার্ক অঞ্চলের আর 3 জন বিদেশি, মোট 8 জন ফুটবলার খেলতে পারে একাদশে, যেটা কমার আবেদন বিবেচনা করবেন সভাপতি তাবিদ আওয়াল ফিফা ও এফসির কংগ্রেস শেষে কানাডা থেকে ফিরে। ওরা যে কনসেপ্টটা দিয়েছে এটা গঠনমূলক, অবশ্যই এটা সত্যিকার অর্থে ওদের জন্য ভালো এবং আমাদের বিশ্বাস যে আমরা এক্সিকিউটিভ কমিটিতে এটা তুলে ধরব।
ফুটবলারদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের জন্য কাজ করার কথা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির। তবে পাইওনিয়ার লিগ না হওয়া সহ অনেক ফুটবলারদের সমস্যায় তাদের দেখা যায় না। সার্কের কোটা কমানোর মতো সব ফুটবলারদের কল্যাণে কাজ করবে কল্যাণ সমিতি, সেই প্রত্যাশা সবার। থ্যাংক ইউ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। সঠিক সময় জাতীয় দলে ডাকা হয়েছে রিপন মণ্ডলকে। পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণ করবেন আব্দুল গাফফার সাকলাইন, এমনটাই ভাবনা কোচ মিজানুর রহমান বাবুলের। ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাস থেকে টি-20 তো ভালো করবে দল, আশাবাদী বিসিবির এই কোচ। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজের আগে সাগরিকায় প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে স্কোয়াডেও এসছে নতুন মুখ। 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে ডাক পেলেও অভিষেক হয়নি রিপন মণ্ডলের। বিপিএল সহ ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দ্বিতীয়বার জাতীয় দলে ডাক পাওয়া এই পেসার অভিষেকের অপেক্ষায়। সঠিক সময়ে রিপনকে দলে ডাকা হয়েছে বলছেন কোচ মিজানুর রহমান বাবুল। রিপন মণ্ডল অনেক দিন যাবতে পারফর্ম করছে, সো আমি রিপন মণ্ডলকে কংগ্রেচুলেট করি এবং পাশাপাশি সিলেক্টরদেরকেও একটা ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা পারফর্মারকে তারা খুব সুন্দর সময়ে তারা সিলেক্ট করেছে। জাতীয় দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপটা দীর্ঘদিনের। প্রথমবার বাংলাদেশ দলে ডাক পাওয়া আব্দুল গাফফার সাকলাইনের হাত ধরে এই অভাব পূরণ হবে বলছেন বিসিবির এই কোচ। আমরা অলরাউন্ডারের অভাবে অনেক দিন ভুগছি, যেটা নাকি সাকলাইন ওইটা মিট করার আশা করি যে ওইটা সাকলাইন মিট করবে আমাদেরকে। হ্যাঁ, পেস বোলিং অলরাউন্ডার হিসাবে যে আমাদের 6 বা 7 নম্বরে এরকম একটা প্লেয়ার নাই যারা নাকি কম বলে স্ট্রাইক রেট অনেক বেশি থাকবে। সো সাকলাইনের মধ্যে সেই প্রতিভা আমরা দেখতে পেরেছি এবং খুব সুন্দর সময় সাকলাইনকে সিলেক্টররা ইনক্লুড করেছে টিমের সাথে। অতিরিক্ত গরম হলেও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস থেকে টি-20 সিরিজেও নিজেদের পক্ষে আসবে ফল, বিশ্বাস মিজানুর রহমান বাবুলের। টিমও ভালো খেলছে এবং আমাদের দেশে খেলা, সো এই এনভায়রনমেন্টটা তারা বোঝে। এই গরমটা অনেক ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, যে তারা অভ্যস্ত এই গরমে খেলে। সো সব দিক দিয়ে আমরা এগিয়ে থাকবো। এখন ভালো খেলাটা খেললে আমরা ম্যাচটা জিতব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেট প্রশাসনে পরিবর্তন আসার পর ক্রিকেটারদের চুক্তি পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের মতো দলগুলোর সঙ্গে জিতলে কোনো বোনাস পয়েন্ট পাবেন না তারা। অন্যদিকে সিরিজ হারলে ক্রিকেটারদের গুনতে হবে জরিমানা। শুধু শীর্ষ 4 র্যাঙ্কিংধারী বিপক্ষে জয় পেলে দেয়া হবে বোনাস। যদিও কিছুদিন আগ পর্যন্ত আইসিসির 1 নম্বর থেকে 9 নম্বর দলগুলোর সঙ্গে জয় পেলেই বোনাস পেতেন তারা। পুরস্কার পদ্ধতিতেও পরিবর্তন আসছে। বড় দলগুলোকে ঘরের মাঠে হারাতে পারলে রয়েছে বড় বোনাস, আর ঘরের মাঠে হলে কমে আসবে টাকার অঙ্ক। দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবনাগুলো উত্থাপন করবে লঙ্কান বোর্ড। এশিয়ান বিচ গেমসে 14 বছর পর কাবাডিতে পদক পুনরুদ্ধার করেছে বাংলাদেশ নারী দল। সেমিফাইনালে ভারতের কাছে 50-31 পয়েন্টে হারলেও নিয়ম অনুযায়ী ব্রোঞ্জ পদক পেয়েছে লাল সবুজরা। চীনের সানিয়ায় শুরু থেকে ভারতের সঙ্গে লড়াই চালিয়ে যেতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধ থেকে শেষে ভারতীয় মেয়েরা এগিয়ে ছিল 22-15 ব্যবধানে। ম্যাচে ফেরার দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত খেই হারায় লাল সবুজের রক্ষণ। দ্বিতীয়ার্ধের প্রতিপক্ষের রেইডাররা ঝড়ের বেগে তুলতে থাকে পয়েন্ট। সেই গতির সঙ্গে আর পেরে উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তাই নকআউট পর্বে পৌঁছানোর মাধ্যমে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় বাংলাদেশের। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।